এখানে কোশ্চেনের প্যাটার্নটা তোমরা দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো তোমরা যেটা বলতেছো এই যে কারেন্ট লায়াবিলিটিস, যে চ্যাপ্টার, তাই না? তো যাবে না, যেগুলো আছে এগুলো সহজ আছে, ওই সেলস ট্যাক্স এর কে যেটা আছে যাবে না, যেটা আছে এগুলো বুঝে দিতে হয়ে যাবে। বুঝতে পারছি, ওটা তো সহজ, ইজি আছে। পরপর দুবার এসেছিল, 14 নম্বর এবং 13 নম্বর এসেছিল, তারপরে নাই, তারপরে উপর দিকেও নেই। আর এই যে এই তিনটা অধ্যায়, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, কারেন্ট লায়াবিলিটিস এবং লং টার্ম লায়াবিলিটিস, এগুলো হচ্ছে ইরেগুলার চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলা বাদ দিয়েছি। তারপরে এখানে দুই তিনটা অঙ্ক আছে যেগুলো ইজি, যে তোমরা জানো যে এই সেই অঙ্কগুলো আমি দেখাইবো ইনশাল্লাহ। হ্যাঁ। আর আচ্ছা, পার্টনারশিপ, পার্টনারশিপে এখান থেকে অঙ্ক থাকেই। হ্যাঁ, প্রত্যেকবার অঙ্ক থাকে। এখান থেকেও দুইটা অঙ্ক দেখাবো, দুই তিনটা দেখলে ইনশাল্লাহ কমন পাওয়ার আশা থাকে, তারপর আমি দেখাবো ইনশাল্লাহ। আর আজকে যেটা দেখাবো, দেখো, উম, তোমরা কত নম্বর অঙ্ক করছিলাম? অঙ্ক নাম্বার ছিল 13 নম্বর স্যার। 13 নম্বর না? হ্যাঁ, 13 নম্বর আজকে করার কথা ছিল আমাদের। আচ্ছা, 13 নম্বর এই অঙ্ক, এটা এসেছিল বিবিএস ডিগ্রি 2020 সালে। এই অঙ্ক এসেছিল, এই অঙ্কটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই অঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব আজকে। বলা আছে, দ্য ট্রায়াল ব্যালেন্স বিলো ওয়াজ প্রিপেয়ার্ড ফ্রম দ্য লেজার অফ রাঙ্গা কোম্পানি লিমিটেড অ্যাট 31 ডিসেম্বর 2020। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে 31 ডিসেম্বর 2020। অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা। স্বাভাবিকভাবেই এরকম থাকলে আমরা এরকম এদিকে ডেবিট মনে করি আর এদিকে ক্রেডিট মনে করি, কিন্তু অনেক সময় এটা হয় না। হ্যাঁ, অনেক সময় সিরিয়ালি তারা লেখে, ডেবিটের গুলো ক্রেডিট দেখে লেখে, ক্রেডিটের গুলো ডেবিট দেখে লেখে। তা আমরা সেই তত্ত্ব ফলো করব না, আমরা আহ, যে নিয়মটা শিখেছি সেই নিয়মটা আমরা ফলো করবো, যে কোনগুলা সম্পদ, কোনগুলা খরচ, কোনগুলা আয়, সেইভাবে আমরা এটা সিরিয়ালি পড়ে গিয়ে আমরা ইয়ে করব। আচ্ছা, তোমরা বলো, অ্যাকাউন্ট রিসিভেবল কি আমাদের কাছে? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, হ্যাঁ, কারেন্ট অ্যাসেট। তারপরে ক্যাশ, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি, ইনভেন্টরি স্যার এটা যেহেতু 31 ডিসেম্বর হ্যাঁ, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, হ্যাঁ। সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য, এটা আমাদের ইনভেন্টরি 31 ডিসেম্বর যখন থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। যখন, হ্যাঁ, কারেন্ট অ্যাসেট। তো কস্ট অফ গুডস সোল্ড যদি আমাদের থাকে অঙ্কের মধ্যে, তাহলে এখানে এই 31 ডিসেম্বর কথাটা যদি নাও থাকে, তাহলে তারপর আমরা মনে করতাম সেটা সমাপনী মজুত পণ্য। ঠিক আছে? তার মানে কস্ট অফ গুডস সোল্ড থাকলে এখানে যে ইনভেন্টরি থাকবে, সেই ইনভেন্টরিটা হচ্ছে আমাদের কাছে সমাপনী মজুত পণ্য। আর কস্ট অফ গুডস সোল্ড না থাকে যদি পার্সেস থাকে, হ্যাঁ, এরকম না থাকে যদি পার্সেস থাকে, পার্সেস লেখা থাকে না অনেক অঙ্কে, পার্সেস থাকে, তখন আমরা এই ইনভেন্টরি এটাকে মনে করব ওপেনিং ইনভেন্টরি। বুঝতে পেরেছো? তাহলে ওপেনিং ইনভেন্টরি, বইয়ের মধ্যে স্যার এটাকে ওপেনিং ইনভেন্টরি ধরছে। না না না, ওপেনিং আর সমন্বয়ে যেটা দেওয়া আছে সেটা ক্লোজিং ধরছে। না, এটা 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 হচ্ছে আমাদের কাছে ক্লোজিং। তো দেখো, তাহলে আমরা এটা মনে রাখবো, যদি আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে, তাহলে এখানে ইনভেন্টরি থাকলে তারিখ থাকে থাক, না থাকে না থাক, সেটা বিষয় না। এখানে ইনভেন্টরি থাকলে আমরা সেটাকে ক্লোজিং ইনভেন্টরি মনে করব। আর যদি পার্সেস থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ওপেনিং ইনভেন্টরি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ, তাই না?
আচ্ছা, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এর অপর নাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে কি, যেটা অনিঃশেষিত বীমা, যে বীমা খরচ হয়নি, নিঃশেষ হয়ে যায়নি, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি প্রিপেইড ইন্স্যুরেন্স, তাই না? প্রিপেইড ইন্স্যুরেন্স। আচ্ছা, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স হচ্ছে প্রিপেইড সম্পদ। তারপরে কি আছে অফিস সাপ্লাইজ, এটা কি বলতো? Current asset. কারেন্ট অ্যাসেট। বিল্ডিং অ্যাসেট, Fixed asset. ফিক্সড অ্যাসেট। ডিভিডেন্ড, Dividends, it is a non-expense. লভ্যাংশ হচ্ছে আমাদের যাবে কোথায় যাবে? লভ্যাংশ আমরা রিটেন আর্নিং যে তৈরি করবো, রিটেন আর্নিং এ যাবে আমাদের। উত্তোলন যেরকম এক মালিকানা কারবারে যেমন উত্তোলন, ঠিক আমাদের এই ডিভিডেন্ডটা হচ্ছে ওই রকম। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমাদের এটি ডিভিডেন্ড কথাটা আসে। লভ্যাংশ তাহলে স্যার এটা কি ওনার সিকিউরিটিতে যাবে? ওনার সিকিউরিটি বলতে হ্যাঁ, ওই রিটেন আর্নিং আছে, রিটেন আর্নিং স্টেটমেন্ট করবো, ওনার ইকুইটির পরিবর্তে রিটেন আর্নিং স্টেটমেন্ট করবো, সেখানে যাবে এটা। হ্যাঁ, এই ডিভিডেন্ডটা সেখানে যাবে। আচ্ছা, তারপরে আছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন কোথায় যাবে? সেলস রিটার্ন আমাদের সেলস থেকে বাদ যাবে। সেলস থেকে বাদ যাবে, মানে ইনকাম স্টেটমেন্টে। তারপর সেলস ডিসকাউন্ট সেলস থেকে বাদ যাবে। কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্টে যাবে। মার্কেটিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। স্যালারিস এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। মেইনটেনেন্স এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে এখান থেকে এগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর উপরে এগুলো হচ্ছে ব্যালেন্স শিটে যাবে, তাই না? আচ্ছা, তারপরে এদিকে দেখো, এদিকে আছে সেলস। সেলস কোথায় যাবে? এটা সেলস কি বলতো? রেভিনিউ, আয়। তাহলে এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, এটা আমাদের ব্যালেন্স শিটে যাবে, তাই না? নোটস পেবল দায়, এটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্টস পেবল দায় ব্যালেন্স শিটে যাবে। ক্যাপিটাল স্টক ব্যালেন্স শিটে যাবে। এই তো রিটার্ন স্টেটমেন্ট আমরা তৈরি করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্ক, আমরা এইভাবে সাজিয়ে নিব আর কি। এখন খেয়াল করো, এখানে এইগুলো এদিকে গুলো যাবে ইনকাম স্টেটমেন্টের, উপরে গুলো যাবে ব্যালেন্স শিটে, ঠিক একই রকমই এদিকে গুলো যাবে ইনকাম স্টেটমেন্টে, সেলসটা যাবে এখানে ইনকাম স্টেটমেন্টে। আচ্ছা, এর এর প্রেক্ষিতে আমাদের করতে বলছে কি, আর এবং সমন্বয় আছে কি, এই জিনিসগুলো আমরা শিখব। সমন্বয়গুলো আমাদের খুব মনোযোগের সহিত একটু পড়তে হবে এবং এটা অ্যাডজাস্টিং করতে হবে। হ্যাঁ, তো দেখো, এখানে কস্ট অফ গুডস সোল্ড এর কথা বলা আছে। কস্ট অফ গুডস সোল্ড কেমনে নির্ণয় হয় তোমরা বলতে পারবে? কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় হয় ঠিক এমনই হবে। দেখো, ওপেনিং স্টক, কালো ফাইলটা নেই, দেখো ওপেনিং স্টক ধরো 10 টাকা, যোগ পারচেজ আছে ধরো 20 টাকা, তাহলে মোট আমাদের দোকানে পণ্য থাকলে কত? 30 টাকা, তাই না? এখান থেকে মাইনাস ক্লোজিং স্টক ধরো বাদ দিলাম 5 টাকা, তাহলে এই যেটা নাম থাকবে সেটা নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেটার নাম কি? ক্লোজিং স্টক না, কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, ক্লোজিং স্টকটা তো বাদ দেব। তাহলে এই 25 টাকা হচ্ছে আমাদের কাছে কি? কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পেরেছো? এখন খেয়াল করে একটা বিষয়, এই কস্ট অফ গুডস সোল্ডটা এখানে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, মানে সমন্বয় করে দেওয়া আছে, উপরে এই সবগুলো যোগ বিয়োগ করে দেওয়া আছে। এখন তোমরা একটা বিষয় আমাকে ইনশিওর করো, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি এখানে 5 টাকার জায়গায় যদি 60 টাকা বাদ দিতাম, তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড কি কমে যেত না বেড়ে যেত? কমে যেত। হ্যাঁ, এখানে বেশি ক্লোজিং স্টক যখন বেশি বাদ দেবো, তখন এখানে হবে কত? 23 টাকা। আবার যদি এটা আমরা কম বাদ দেই, যদি এটা আমরা ধরো 4 টাকা বাদ দিলাম,
তাহলে কস্ট অফ গুডস কত হবে? 26 টাকা। 26 টাকা। হ্যাঁ, তার মানে এই বিষয়টা এখানে যদি আমরা 4 টাকা বাদ দেই তাহলে হবে কত? 26 টাকা। তাহলে খেয়াল করো যে আমরা ক্লোজিং স্টক বেশি হলে, ক্লোজিং স্টক যদি আমাদের বেশি হয় কস্ট অফ গুডস কমে যায়, ক্লোজিং স্টক কম হলে কস্ট অফ গুডস বেড়ে যায়, তাই না? বুঝতে পেরেছ? চুপ করে আছো তোমরা? স্যার আরেকবার বলেন। এখানে আচ্ছা, এখানে কি তোমাদের দেখতে সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, এখানে বলা আছে, দেখো যে বলা আছে যে আমি যেটা বের করলাম ওপেনিং স্টকের সাথে পার্সেস যোগ করলাম, যোগ করে হলো 30 টাকা, 10 টাকা, সেখান থেকে ক্লোজিং স্টক মাইনাস করছি 5 টাকা। তাহলে 5 টাকা মাইনাস করলে আমরা পাচ্ছি কত? 25 টাকা। 25 টাকার নাম কি? কস্ট অফ গুডস সোল্ড, তাই না? জি স্যার। তাহলে 5 টাকা বাদ দেওয়ার ফলে কস্ট অফ গুডস সোল্ড হলো 25 টাকা। কিন্তু যদি আমরা 60 টাকা, এখানে 5 টাকার জায়গায় যদি আমরা 60 টাকা বাদ দিতাম তাহলে কস্ট অফ গুডস সোল্ড কি হতো? 30 টাকা থেকে 7, এই 30 টাকা থেকে 7 মাইনাস করে 23 টাকা হতো। যদি কস্ট অফ গুডস সোল্ড 4 টাকা বাদ দিতাম তাহলে কত হতো? 26 টাকা হতো, তাই না? তার মানে কি বুঝতে পারলাম? যে ক্লোজিং স্টক যদি আমরা বেশি বাদ দেই কস্ট অফ গুডস সোল্ড কমে যায়, ক্লোজিং স্টক যখন বেশি কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে, তাই না? ক্লোজিং স্টক যখন কম কস্ট অফ গুডস সোল্ড যখন বেশি, মানে বিপরীত সম্পর্ক তার সাথে। এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, ওকে, এই অঙ্কে এটাই হচ্ছে পেঁয়াজ। তাহলে আমরা দেখো কস্ট অফ গুডস সোল্ড এখানে কত আছে? কস্ট অফ গুডস সোল্ড কত আছে এখানে? 4,31,000। 4,31,000, এটা কস্ট অফ গুডস সোল্ড। এখন আমাদের এই যে ইনভেন্টরি ডিসেম্বর 31, 1,39,000, এটা কি বাদ দিয়ে এই কস্ট অফ গুডস সোল্ড হয়েছে না বাদ দেওয়া হয়নি বলতো? স্যার বাদ দেওয়া হয়নি। না, বাদ দেওয়া হয়নি কেন? বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড যেটা নির্ণয় করেছি সেটা তো ক্লোজিং স্টক বাদ দিয়েই হয়। কস্ট অফ গুডস ক্লোজিং স্টক বাদ না দিলে তো কস্ট অফ গুডস সোল্ড হবেই না। তাহলে এটা আমরা বাদ অলরেডি দিয়ে আমাদের, হ্যাঁ, করেছি স্যার। এই টাকাটা বাদ দিয়ে আমাদের এই টাকাটা হয়েছে, ঠিক আছে? কিন্তু সমন্বয়ে আমাদের বলা আছে অন্যরকম। সমন্বয়ে বলা আছে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই একটাই পেজ তোমরা দেখো যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অন হ্যান্ড ইজ টাকা 1,33,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের হাতে আছে কত? 1,33,000। 1,33,000। তাহলে এখানে সমন্বয় যেটা বলবে সেটাই কিন্তু রাইট, ঠিক আছে? আমাদের রেয়ামিলে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন সম্বন্ধে কোনো প্রোটেস্টমূলক কোনো ইনফরমেশন যদি সমন্বয়ে দেওয়া থাকে, সমন্বয়ে যে ইনফরমেশন দেওয়া থাকবে সেটা হচ্ছে রাইট। তাহলে আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত দেওয়া আছে? 1,33,000। 1,33,000। এটা তো হচ্ছে ক্লোজিং স্টক না? এটা ক্লোজিং স্টক না? জি স্যার। তাহলে ক্লোজিং স্টক এটা 1,33,000, আবার এখানে ক্লোজিং স্টক আছে 1,39,000, এটাও তো ক্লোজিং। এই জায়গায় হচ্ছে আমাদের পেঁয়াজ। যে তার মানে এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে না আগে, এটা আগে সিটের মধ্যে পড়েছিল নিয়ে আলাম। হ্যাঁ, ঠিক আছে, নিচে রাখো। নিচে রাখো এতগুলো এখন কোন টাকা? আমি দেখে নেব, নিচে রাখো। আচ্ছা, তাহলে এখানে আমাদের ক্লোজিং স্টক হচ্ছে 1,39,000 টাকা। এটা বাদ দিয়ে কিন্তু এই 4,31,000 টাকা হয়েছে, ঠিক আছে? কিন্তু বছর শেষে দেখতেছে 1,39,000 টাকা, 1,39,000 টাকা এটা হচ্ছে আমাদের কাছে ক্লোজিং স্টক নেই। ক্লোজিং স্টক প্রকৃতপক্ষে আছে কত? 1,33,000। 1,39,000 বাদ দিয়েছে, তো সেটা বাদ প্রকৃতপক্ষে সেটা বাদ হবে না, বাদ হবে কত? 1,33,000 টাকা। 1,33,000। বুঝতে পেরেছো? যে 1,39,000 টাকা বাদ দিয়ে আমাদের 4,31,000 টাকা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা হবে না। সরেজমিনে গণনা করে দেখা গেছে ক্লোজিং স্টক হবে কত? 1,33,000।
ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? তাহলে জি স্যার। আমরা ক্লোজিং স্টক তাহলে কি বেশি বাদ দিছে না কম বাদ দিয়েছিল? হবে 1,33,000 বেশি বাদ বাদ দিয়েছে। দিয়েছে। হ্যাঁ, বেশি বাদ দিয়েছিল। যখনই বেশি বাদ দিয়েছিল তখন কি ঘটনা ঘটেছিল? বেশি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড কি হবে? কমে যাবে, তাই না? কমে গেছে। কমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো কমে যাবে না। তার যত বেশি বাদ দিয়েছে বাড়বে। ততটা যোগ করতে হবে এখন এর সাথে, কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করতে হবে। যেমন এখানে আমি বুঝাইছিলাম তোমাকে 5 টাকার জায়গায় যদি 60 টাকা বাদ দেই, তাহলে 60 টাকা বাদ দিলে কত হবে? 23 টাকা। 5 টাকা বাদ দিলে হবে কত? 25 টাকা। তাহলে 23 আর 25 এর পার্থক্য কত? 2 টাকা। তাহলে এই 2 টাকা যদি আমরা যোগ করে দিই তাহলে এই 5 টাকা সমান হবে না? জি স্যার। তাহলে এখানে আমাদের কত বেশি লেগেছে? 1,39,000 টাকা, আর হবে কত? 1,33,000 টাকা, তার মানে 6,000 টাকা। 6,000 টাকা যদি আমরা এর সাথে প্লাস করে দেই তাহলে আমার অঙ্কটা সমন্বয় হয়ে যাবে। এটা হচ্ছে পেয়াস, আর কিচ্ছু না এখানে। মানে ক্লোজিং স্টক কম বাদ যাবে, সেটা বেশি বাদ দিয়েছে। তাহলে কত বেশি বাদ দিয়েছে সেটা আমরা যোগ করব। আচ্ছা, তাহলে আমরা তোমাদের আরেকটা মেথড শেখাই, সেটা হচ্ছে যে তোমরা এটা করতে পারবে। এটা কি? প্রত্যেকটা সমন্বয়ে তোমরা যে লাস্ট হিসাবে যে লাস্ট পেজটা আছে, সেই লাস্ট পেজে প্রত্যেকটা সমন্বয় 2 জায়গায় হিট করে, তো তোমরা জানো। এরকম ভাবে তোমরা করবে, 4টা ঘর করবে বা 5টা ঘর করবে, ঠিক আছে? যতগুলো সম্পদ, এটা ধরো কি এক্সপেন্স, এটা ধরো রেভিনিউ, এটা ধরো অ্যাসেট, এটা ধরো লাইবিলিটি, এটা ধরো ওই, ঠিক আছে? তাহলে এখন এখানে জাস্ট আমাদের কি করতে হচ্ছে? 1 নম্বর সমন্বয়ের জন্য আমাদের কি করতে হচ্ছে? শুধুমাত্র কস্ট অফ গুডস সোলস এর সাথে, যেটা এক্সপেন্স আছে, কস্ট অফ গুডস সোলস তো এক্সপেন্স, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় বলাই, এর মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় তো বলাই আছে, ব্যয়টা তো ব্যয়, তাহলে এটা এক্সপেন্স, এই এক্সপেন্সের সাথে যোগ করতে হবে। এই এক্সপেন্সের সাথে যোগ করতে হবে 1 নাম্বার নাম্বার সমন্বয়টা কি করতে হবে? এক্সপেন্সের যোগ করতে হবে কস্ট অফ গুডস সোলস এর সাথে। আর কি হবে? ক্লোজিং স্টক বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। ছিল 1,39,000 হয়ে যাবে 1,33,000। তাহলে ক্লোজিং স্টকটা কি? অ্যাসেট, তাই না? তাহলে অ্যাসেট তো আসলে প্রকৃতপক্ষে এটা আর হবে না, এটা হবে কি? 1,33,000, তাই না? তার মানে কমে যাবে। তাহলে এখানে আমরা অ্যাসেটটা কমে যাবে, অ্যাসেটের ঘরে এই নাম্বারটা দিয়ে আমরা এখানে ক্লোজিং স্টক আমরা ছোট করে লিখবো। এখানে খুবই ছোট হয়ে গেল আমার, ক্লোজিং স্টকটা মাইনাস। এখানে কি করবে? কস্ট অফ গুডস সোলস সিওজিএস প্লাস ক্লোজিং স্টক মাইনাস। এরা তাহলে তুমি যখন অঙ্ক করতে যাবে তখন তোমার কাছে হেল্পফুল হবে আর কি। আর দেখো, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, বি নাম্বার, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিটারমাইন্ড টু বি টাকা 3,500। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে কি? আনএক্সপায়ার্ড মানে কি বলতো? মানে ব্যয় হয়ে গেছে। আনএক্সপায়ার্ড, এক্সপায়ার মানে ব্যয় হওয়া, নিচের হয়। আনএক্সপায়ার্ড মানে ব্যয় হয় নাই, তাই না? তাহলে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত? বছর শেষে আমাদের আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আছে কত? 3,500। তাহলে কালকের যে শর্টকাট সমন্বয়টা শিখালাম, কি সম্বন্ধে বলছে? ইন্স্যুরেন্স সম্বন্ধে বলছে। আমরা উপরে দেখবো ইন্স্যুরেন্স কি আছে। ইন্স্যুরেন্স আছে, এই যে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আছে, তাই না? তো এটা কি আছে? আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ডেবিট। তাহলে এখন কি করব সমন্বয় করার সময়? আনএক্সপায়ার্ড এখন ক্রেডিট করব, তাই না? আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ক্রেডিট করব, আর ডেবিট কি করব? আর ডিউটিটা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তোমার যাতে কতক্ষণ টাইম লাগে? এর সময় লাগবে, অঙ্ক শুরু করলাম তো মতো। 1 ঘন্টা? না, 1 ঘন্টা তার আগে হয়ে যাবে। আমি করছি ওর নানার সুজি এগুলা দিয়ে ওর দাদাকে আমি বলছি আপনি নিয়ে যায় বসে রাখিলাম, আমি খালি নাই তো ভাতটা রান্না করে নিয়ে তাহলে যাচ্ছি যাই ঠিক আছে, থাকবা করছি কথা রান্না। তাহলে তুমি আবার আগে থেকে একসাথে বাসায় আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেবো। আচ্ছা, দেখো তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, আর আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই জিনিসটা কি বুঝতে পেরেছো না পারোনি? একটু কথা বলতে হবে তো, কথা না বললে আমি কেমনে বুঝবো বলো? জি স্যার, বুঝতে পেরেছি। না, হ্যাঁ বললে হ্যাঁ বলবেন, বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবে। আমি আবার বলবো বাবা।
তো তাহলে এখানে টাকার পরিমাণ হবে কি, আমি বলেছিলাম সমজাতীয় হলে মাইনাস, আর ভিন্ন জাতীয় হলে আমাদের রেওয়া মিলে যে টাকাটা থাকবে সে টাকাটা সমন্বয় যেটা থাকবে সেটা বসবে। তাহলে এটা কি আছে, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, তাই না? বছর শেষে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আছে ৩৫০০, উপরে কি আছে, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এখানেও আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, তাহলে সমজাতীয় হল না? জি স্যার। সমজাতীয় হলে কি করতে মাইনাস হবে, হবে। মাইনাস করতে হবে। তাহলে আমরা মাইনাস করে লিখবো। তো কত টাকা মাইনাস করব এখানে, আনএক্সপায়ার্ড ৫,০০০ থেকে ওই যে ৩,৫০০। হ্যাঁ ৫,০০০ টাকা থেকে ৩,৫০০ মাইনাস করবো। ওকে ফাইন। তাহলে এটা কি বাড়ালো, এই যে এটা কি হলো বলতো, ইন্স্যুরেন্স এক্সপেন্স কি হলো, এটা আমাদের বেড়ে গেল না কমে গেল? কমে গেছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স কমে গিয়েছে, এক্সপেন্স ডেবিট জি হয়েছে। স্যার। এক্সপেন্স ডেবিট হলে এক্সপেন্স কমে যায়? বেড়ে গেছে। হুম, তোমাদের ওই ইয়েগুলো পাঠানো হয়েছে না, এটা মনে হয় দেখনি। এরকম একটা বিষয় যে এ প্লাস ই প্লাস ডি সমান সমান এল প্লাস সি প্লাস আর, মানে এই দিকের গুলো ডেবিট হলেই বাড়বে, এই দিকের গুলো ক্রেডিট হলেই বাড়বে, আর অপোজিট হলে কমে যাবে। তাহলে এটা হচ্ছে এক্সপেন্স হচ্ছে এটা ডেবিট সাইডে, তাহলে ডেবিট সাইডে দিতে হয়, তাহলে এটা ডেবিট হয়েছে, তার মানে এটা প্লাস প্লাস হয়েছে। আর আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে কি, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের কি হয়েছে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়েছে। প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট, তাহলে অ্যাসেটটা যদি এই পাশে যায় ক্রেডিট হয়, তাহলে কি হচ্ছে, এটা কমে গিয়েছে। এই জিনিসটা আমাদের ধরতে হবে, বুঝতে হবে, তা না হলে আমরা এটা করতে পারবো না। এক লাইনের বিষয়, একটা সমীকরণের বিষয়, এটা অন্য কিছুই না। এই বিষয়টা তোমরা মনে করতেছো যে অনেক জটিল, কিন্তু আসলে জটিল না। তোমরা এই বিষয়গুলো মাথায় আনতেছো না, যার কারণে এ প্লাস ই প্লাস ডি, এ প্লাস ই প্লাস ডি, ডি সমান সমান এল প্লাস আর প্লাস সি। এটা হচ্ছে সূত্র হিসাব সমীকরণ। এটা হচ্ছে ডি ডেবিট, এগুলো হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের এ যদি এই পার যায়, এ যদি এই সমান সমান এই পাশে, তার চিহ্ন কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায় না, মাইনাস হয়ে যাবে। মাইনাস এ হবে না? এটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার। তাহলে এ যদি এ পাশে, মাইনাস এ হয়ে যাবে। তাহলে আবার এল যদি এ পার যায়, তাহলে কি হবে, মাইনাস এল হয়ে যাবে। মাইনাস এল। হ্যাঁ, তাহলে এখন এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে আমাদের ডেবিট দিকে কোন তিনটা অক্ষর, আর ক্রেডিট দিকে কোন তিনটা অক্ষর। ডেবিট দিকে এ, অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িং, এগুলা ডেবিট হলেই বৃদ্ধি পাবে, ক্রেডিট হলে মাইনাস হবে। আবার এগুলা কি, এই যে এই দফাগুলা এল আর সি, এগুলা ক্রেডিট হলেই বৃদ্ধি পাবে, ডেবিট হলে কি হবে, মাইনাস হবে। এটা কি মনে রাখতে পারবে বৃষ্টি? হ্যাঁ, জি স্যার। সুমির নেটওয়ার্কে মনে হয় প্রবলেম। বৃষ্টি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তুমি বলো, তুমি অ্যান্সার করো। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আমাদের কাছে কি বলো তো? আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্সটা কোন জাতীয় হিসাব? সম্পত্তি, অ্যাসেট, তাই না? অ্যাসেট, সম্পদ। হ্যাঁ অ্যাসেট। তাহলে অ্যাসেটটা ক্রেডিট হয়েছে, তাহলে কি হবে, এটা ক্রেডিট হয়েছে মানে এইদিকে হয়েছে, এইদিকে আসছে, তাহলে কি হবে, মাইনাস হবে না? মাইনাস হবে না? মানে এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাচ্ছি? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা বেড়ে যাবে। এক্সপেন্সের ঘরে আমরা এখানে বি নাম্বার দিয়ে এক্সপেন্সের ঘরে ইন্স্যুরেন্স এক্সপেন্স প্লাস করব, আর আমরা অ্যাসেটের ঘরে অ্যাসেটের ঘরে আমরা বি নাম্বার দিয়ে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এটা মাইনাস করব। যখন খাতায় লিখবো তখন তো বড় করে, এখানে আমার আর একটু বড় করে দেখাতে হতো, ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আছে কি দেখো, সাপ্লাইজ কস্টিং টাকা কত, 1200 টাকার সাপ্লাইজ কি হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে যে সাপ্লাই ব্যবহার হয়ে গেছে না, সাপ্লাইজ কস্টিং কত, 1200 ইউজড।
মানে 1200 টাকা মূল্যের সাপ্লাইজ ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি যখনই যে সম্বন্ধে আমাদের সমন্বয় করতে বলবে সেটা আমরা উপরে দেখব কি লেখা আছে। আমাদের সাপ্লাইজ কি আছে, এই যে অফিস সাপ্লাইজ কি আছে, আমাদের ডেবিট আছে, তাই না, সম্পদ ডেবিট আছে। তাহলে এখন সমন্বয় করার সময় কি করব, অফিস সাপ্লাইজ ক্রেডিট করব। সমন্বয় করার সময় কি করব, উল্টাটা করতে হবে আমাদের। তাহলে সমন্বয় তাহলে এখন দেখো আমরা লিখবো ওখানে অফিস সাপ্লাইজ ডেবিট ছিল, এখন কি করতে হবে, অফিস সাপ্লাইজ ক্রেডিট, আর ডেবিট কি হবে, অফিস সাপ্লাইজ এক্সপেন্স। অফিস সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট, অফিস সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট, আর অফিস সাপ্লাইজ হবে ক্রেডিট। ওখানে যেটা ডেবিট ছিল সেটা ক্রেডিট করবো। হবে টাকার পরিমাণ কত, টাকার পরিমাণ কত হবে, অফিস ওখানে উপরে আছে অফিস সাপ্লাইজ সম্পদ আছে, নিচে আছে অফিস সাপ্লাইজ ইউজড। তার মানে কি অফিস সাপ্লাইজ ইউজড মানে কি, এটা ব্যয় করেছি, খরচ করেছি, তাই না। তাহলে দুটো ভিন্ন জাতীয় হচ্ছে না, ভিন্ন জাতীয় হচ্ছে, এর জন্য আমাদের সমন্বয় টাকাটা দিতে হবে। হ্যাঁ 1200 টাকা দিতে হবে, 1200 টাকা দিতে হবে। তাহলে আমরা এই অফিস সাপ্লাইজ এটা কি হলো, একটা খরচ বেড়ে গেল, এটা আমাদের খরচটা বেড়ে গিয়েছে, এক্সপেন্স ডেবিট হয়েছে, খরচ বেড়ে গেছে, আর সম্পদ কমে গেছে। তার মানে কি এটা অফিস সাপ্লাইজ ক্রেডিট হয়েছে মানে সম্পদ কমে গেছে। তাহলে আমরা এখানে খরচের ঘরে সি নাম্বার দিয়ে, এই খরচের ঘরে আমরা সি নাম্বার দিয়ে কি লিখবো, অফিস সাপ্লাইজ এক্সপেন্স, অফিস সাপ্লাইজ এক্সপেন্স সংক্ষেপে লিখলাম। অফিস সাপ্লাইজ এক্সপেন্স কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এটা যোগ করব। আর অ্যাসেট কি হয়েছে, অফিস সাপ্লাইজ এক্সপেন্স অ্যাসেট কমে গিয়েছে, তাহলে অ্যাসেটের ঘরে সি দিয়ে আমরা সাপ্লাইজ লিখব, ও এস অফিস সাপ্লাইজ। এই জিনিসটা করার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা মানে সমন্বয়টা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের কাছে এই অঙ্কটা ব্যাপার না, অঙ্কটা সহজ লাগবে অনেক। আর যদি সমন্বয় আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু এটা আমরা অনেক কঠিন মনে হবে কিন্তু। তাহলে এটা এখানে কি হবে, অফিস সাপ্লাইজ কি হবে, কমে যাবে, অ্যাসেট কমে যাবে। আচ্ছা, মেইনটেনেন্স এক্সপেন্স পার মান্থ কত, 550 টাকা। প্রত্যেক মাসে মেইনটেনেন্স এক্সপেন্স কত টাকা, 550 টাকা। অঙ্কটা কিন্তু 31শে ডিসেম্বরে 1 বছরের অঙ্ক। তাহলে প্রত্যেক মাসে মেইনটেনেন্স চার্জ, রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স শব্দ হচ্ছে রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ চার্জ হয়ে যায় কত টাকা, 550 টাকা। তাহলে 550 টাকা প্রত্যেক মাসে খরচ হয়ে যায়। তাহলে প্রত্যেক মাসে খরচ হয়ে গেলে এই খরচটা কি আছে, বকেয়া আছে। আচ্ছা, তাহলে প্রত্যেক মাসে আমাদের কি আছে, মেইনটেনেন্স এক্সপেন্স খরচ আছে, এটা বকেয়া আছে। তাহলে বকেয়া থাকলে খরচের বকেয়াটা আমাদের ধরতে হবে। এখানে তোমার মনে লেখা নেই কিন্তু যে বকেয়া আছে। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, মেইনটেনেন্স এক্সপেন্স প্রত্যেক মাসে কত হয়, 550 টাকা করে। মেইনটেনেন্স এক্সপেন্স কত আছে উপরে, 6000। তাহলে প্রত্যেক মাসে যদি 550 টাকা করে হয় তাহলে 12 মাসে কত হবে, গুণ করো তো, 6600। তাহলে মেইনটেনেন্স এক্সপেন্স প্রত্যেক মাসে 550 টাকা করে হলে 1 বছরে হচ্ছে কত বাবা, 6600। তাহলে এখানে রেয়া মিলে যেটা দেওয়া আছে এই টাকাটা আমরা পরিশোধ করেছি, কত টাকা দিছি, 6000 টাকা দিছি। তাহলে মেইনটেনেন্স এক্সপেন্স আমরা দিয়ে আছে 6000, তাহলে পাবে কত, আর 600 টাকা পাবে, তাই না, 600 টাকা ডিউ আছে। এই 600 টাকার এন্ট্রি দিতে হবে আমাদের, লিখতে হবে মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট আর মেইনটেনেন্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, দ্যাট এক্সপেন্স ডেবিট দ্যাট পেয়েবল ক্রেডিট। তাহলে খরচ বাকি থাকলে দ্যাট এক্সপেন্স ডেবিট। এখানে তোমরা বিশ্বাস করো 4 থেকে 5টি শুধু তোমরা যে আইটেমটা মনে রাখো, আর এই অঙ্ক কিছুই নেই, এর মধ্যে সব তোমার বুঝতে হবে কোনটা খরচ, কোনটা আয়, কোনটা দায়, এই জিনিসটা বুঝতে হবে, কিচ্ছু নাই এই অঙ্কে। এটা অযথাই তোমরা ভয় পাও, অযথাই ছাত্রছাত্রীরা ভয় পায় এই অধ্যায়ে, কিন্তু আসলে ভয়ের কিছু নাই। এটা দেখো খরচ বাকি আছে, তাহলে খরচ যদি আমাদের বাকি থাকে তাহলে কি লিখবো আমরা এখানে, মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট মেইনটেনেন্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। মানে একটা খরচ যদি বাকি থাকে তাহলে কি হবে, আমাদের এক্সপেন্স বাড়ে। এখানে ডি নাম্বারে আমাদের এখানে লিখবো
এখানে ডি নাম্বার দিয়ে আমরা মেইনটেনেন্স এক্সপেন্স এমই এক্সপেন্স এটা কিভাবে বৃদ্ধি পাবে আর কিভাবে দায় বৃদ্ধি পাবে। খরচ বৃদ্ধি পালে আমাদের খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। খরচ যদি বৃদ্ধি পায় হয় দায় বৃদ্ধি পাবে না সম্পদ কমে যাবে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তাহলে এখানে দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে ডি নাম্বার লিখবো আমরা। ডি নাম্বার হচ্ছে মেইনটেনেন্স এক্সপেন্স পেয়েবল বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে আছে কি ইনকাম ট্যাক্স এক্সপেন্স। ইনকাম ট্যাক্স এক্সপেন্স না সরি ইনকাম ট্যাক্স ফর দ্য ইয়ার ডিটারমাইন টাকা কত 1500। ইনকাম ট্যাক্স হচ্ছে 1500 টাকা। এই বছর ইনকাম ট্যাক্স ধরা হচ্ছে কত 1500 টাকা। তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে একটা খরচ, সরকারকে আমাদের আয়ের উপর কর দিতে হবে। তাহলে এই খরচটা কি করতে হবে, এটা খরচটা বাকি আছে, যদি বাকি থাকে তাহলে আমরা কি করব, বাকি থাকলে লিখবো ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ইনকাম ট্যাক্স এক্সপেন্স আচ্ছা, তাহলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। আচ্ছা, কত টাকায় 1500 টাকায়। যত টাকা আমাদের খরচ বাকি থাকবে সেটা খরচের বকেয়ার একটি এন্ট্রি থাকবে। তাহলে একবার খরচ বেড়ে যাবে, এখানে ডিই নাম্বার হচ্ছে ইনকাম ট্যাক্স বেড়ে যাবে আইটি, এখানে ইনকাম ট্যাক্স বেড়ে যাচ্ছে খরচ, আর এই পাশে আমাদের ইনকাম ট্যাক্স পেয়েবল মানে কি, পেয়েবল হচ্ছে লাইবিলিটি না দায়, তাই না। ই হচ্ছে আমাদের এখানে আই, ইনকাম ট্যাক্স পেয়েবল এটাও বেড়ে যাবে। তাহলে এখন আমরা এই বিষয়টা এখন খেয়াল রাখবো যে এটা এই যে আমরা লিখলাম এত কষ্ট করে, এটার তো একটা প্রতিদান আছে, আর প্রতিদান আছে না, তাহলে আমরা লিখলাম কেন কষ্ট করে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে অঙ্ক ক্লিয়ার। এখন এটা যদি করতে পারি তাহলে আমাদের কাছে অঙ্ক ইজি। আচ্ছা, এখন আমরা অঙ্ক করবো। এখানে করতে বলছে কি দেখো, এখানে অঙ্ক করতে বলছে যে প্রিপেয়ার মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর একটা বলছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কে অঙ্ক নাম্বার 13 কোম্পানির নাম হচ্ছে রাঙ্গা কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে কোম্পানির নাম। রাঙ্গা কোম্পানি লিমিটেড। লিখবো ইনকাম স্টেটমেন্ট for the year ended December 2022 না 2020 সরি 2020। আমরা এখানে ঘর করব, এটা একটু জুম আউট করব। বাবা যে বাঁকা হলো রে, এটা যে বাঁকা হচ্ছে।
টাকাগুলো বড় হয়ে গেল। আচ্ছা, আমরা দেখো এটা আমরা যথারীতি লিখবো পার্টিকুলার টাকা টাকা টাকা। ওকে, আচ্ছা তাহলে এখানে পার্টিকুলার প্রথমে কি লিখবো আমরা আই বিবরণীতে কি লিখবো? এই যে আই বিবরণীতে কোনটা? হ্যাঁ, এখান থেকে দেবো, তাই না? আই বিবরণীতে আমরা কোনখানে লিখবো? এই যে এখান থেকে শুরু করব। এটা রিটার্নিং এর যদি যাবে এখান থেকে শুরু করে এখান থেকে, আর এই পাশে শুধু সেলসটা নিব, রেভিনিউ লিখবো। রেভিনিউ এখানে লিখবো রেভিনিউ 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 এখানে কি আসবে? সেলস। সেলস থেকে সেলসের যে আইটেমগুলো আছে সেগুলো বাদ যাবে। কোনটা আইটেমগুলো? কত? 6,60,000 6,60,000 আছে। এখান থেকে আমরা বাদ দেব আমাদের কোনটা আইটেমগুলো আছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের এইগুলো দেখবো, কিন্তু এই সেটারগুলো যে টার্ন দিয়েছে এই টার্নগুলো আমরা দেখবো। এই যে সেলস রিটার্ন আছে আর সেলস ডিসকাউন্ট আছে, এই দুটো আমরা বাদ দিব। ঠিক আছে, সেলস থেকে আমরা বাদ দিব। তাহলে মাইনাস সেলস রিটার্ন হচ্ছে 32,000 আর সেলস ডিসকাউন্ট। এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে আমাদের রিটার্ন এবং ডিসকাউন্ট থাকলে সেটা বাদ দিতে হবে। সেলস ডিসকাউন্ট আছে 15,000। তাহলে 15,000 এই দুটো হচ্ছে আমাদের আচ্ছা, এই দুটো হচ্ছে আমাদের কাছে কি সেলস থেকে বাদ যাবে। তাহলে দুটো যোগ করলে কত হয়? সেলসের নিচে হবে না? হ্যাঁ, সেলসের নিচে হবে, কিন্তু এই দুটো একসঙ্গে যোগ করে বাদ দেবো আমরা। মানে এরকম ভাবে 4 7 47,000 হচ্ছে না, 47,000 বাদ দেবো, এই হবে। বুঝতে পেরেছো? 6,13,000। তাহলে 6,13,000 সেলস এর আর কোনো সমন্বয় আমাদের এখানে দেওয়া নাই। হ্যাঁ, এই দুটো বাদ দেবে। তাহলে আমরা দুটো বাদ দিলাম, দিয়ে আমরা এখানে লিখবো 6,13,000 টাকা, তাই না? এখানে লিখবো 6,13,000 টাকার নাম হচ্ছে কি? নেট সেল। এখান থেকে আমরা কি দেব? বাদ দেব কস্ট অফ গুডস সোর্স। প্রত্যেকটা অঙ্কে কস্ট অফ গুডস সোর্স বাদ দেব। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে কস্ট অফ গুডস সোর্স বাদ দেব। একটু কস্ট অফ গুডস সোর্স আমরা বাদ দেব। কস্ট অফ গুডস সোর্স, তাহলে কস্ট অফ গুডস সোর্সটা কি জিনিস? আমরা যেটা কস্ট অফ গুডস সোর্স নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তাহলে এখানে লিখবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোর্স, আচ্ছা কোনটা দেওয়ার দরকার না। কস্ট অফ গুডস সোর্স কত আছে আমাদের? একটু হালকা সমন্বয় ছিল, তাই না? কস্ট অফ গুডস সোর্স আমাদের অঙ্কে দেওয়া আছে 4,31,000 টাকা। এই 4,31,000 টাকা এখানে দেওয়া আছে 4,31,000 টাকা। এই 4,31,000 টাকা আমাদের কি প্রকৃতপক্ষে 4,31,000 টাকা হবে? না, এখানে আমাদের এটা বেশি বাদ দেওয়া ছিল। এই যে 1,39,000 টাকা বেশি বাদ দিয়ে এটা হয়েছিল। তাহলে কত বেশি বাদ দিয়েছিলাম সেটা আমাদের লিখতে হবে। এখানে আমাদের প্রকৃতপক্ষে বাদ যাবে কত? এই যে 1,33,000 টাকা। তাহলে এখানে আমরা কি লিখছিলাম? এই সমন্বয়ের জন্য প্রথমে এ নাম্বার এটি খেয়াল করব। কস্ট অফ গুডস সোর্স কি হবে? প্লাস করতে হবে, আর এই যে অ্যাসেটে আমাদের মাইনাস করতে হবে। মানে ব্যয় বেড়ে যাবে আর অ্যাসেট থেকে আমাদের কমাইতে হবে। তাহলে কত টাকা বেড়ে যাবে? যত টাকা এখানে ডিফার যোগ ওভার ভ্যালুয়েশন, এখানে লিখতে হবে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকের অতি মূল্যায়ন। কত মূল্যায়ন করা হয়েছিল? 1,39,000 টাকা মূল্যায়ন করা হয়েছিল। 1,33,000 টাকা প্রকৃতপক্ষে হবে 1,33,000 টাকা। তাহলে 6,000 টাকা কি হচ্ছে? যোগ করতে হবে, তাই না? যোগ করে এবার পার করতে হবে। তাহলে 4,37,000 টাকা।
ঠিক আছে, বাদ দাও। একটু এই ক্যালকুলেটর, আচ্ছা আমি কি ধরবো ক্যালকুলেটর? আচ্ছা 1,76,000 1,76,000 1,76,000 1,76,000 নাম হচ্ছে গ্রস প্রফিট। 1,76,000 নাম কি? গ্রস প্রফিট, মানে কস্ট সেলস থেকে কিন্তু যদি আমরা এই যে কস্ট অফ গুডস যদি বাদ দিই, দিয়ে যেটা থাকবে সেটার নাম কি হচ্ছে? গ্রস প্রফিট। ঠিক আছে, 1,76,000 টাকা এটা গ্রস প্রফিট, 1,76,000 টাকা। ওকে, এখন এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেব। অপারেটিং এক্সপেন্স গুলো কি কি আছে দেখো, মাইনাস, এখান থেকে আমরা বাদ দেবো কি? মাইনাস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কত প্রকার বাবা? 2 প্রকার। হ্যাঁ, কি কি বলো তো? হ্যাঁ, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই না? একটু দূরে লিখবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এই দুটো এক্সপেন্স এখানে আছে, দুটো একটু আন্ডারলাইন করে নেবা। এখন খরচগুলো কি কি আছে দেখি আমরা। খরচগুলো আছে আমাদের এখানে মার্কেটিং এক্সপেন্স আছে, সেলারিস এক্সপেন্স আছে। মার্কেটিং এক্সপেন্স হচ্ছে সেলিং এক্সপেন্স। দেখো একটু দেখো, 4,000 মার্কেটিং এক্সপেন্স হচ্ছে আমাদের সেলিং এক্সপেন্স, আর সেলারিস এক্সপেন্স যেটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মেইনটেইনিং এক্সপেন্সটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর মার্কেটিং এক্সপেন্স মানে এটা হচ্ছে বিক্রিজনিত খরচ। তাহলে মার্কেটিং এক্সপেন্স আমাদের কোনো বাকি বকেয়া ছিল না। এটা যখন খরচ দেখবো, খরচের তালে আমাদের এই যে খরচ, এই খরচের কলামটাও দেখবো আমরা। খরচের কলামে কস্ট অফ গুডস হচ্ছে কাজ করেছি, তারপরে আছে এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স কিভাবে প্লাস হবে, তারপরে আছে এই যে অফিস সাপ্লাইস এক্সপেন্স প্লাস হবে, তারপরে আছে মার্কেটিং এক্সপেন্স প্লাস আছে এই যে মেইনটেনেন্স এক্সপেন্স প্লাস হবে, তারপরে আছে ইনকাম ট্যাক্সটাও প্লাস হবে। এই খরচগুলো এগুলা দেখবো যখন এই যে কত কষ্ট করে আমরা করলাম না, এটাই আমরা দেখবো যে আমাদের খরচের কলামগুলো শুধু দেখবো, যেহেতু এখানে খরচ আমরা লিখতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের সেলিং এ কি আসবে? শুধুমাত্র মার্কেটিং এক্সপেন্স আসবে, তাই না? আচ্ছা তাহলে এখানে লিখবো মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং এক্সপেন্স কত আছে বাবা? 4,000। ওকে, আর তারপর মার্কেটিং এর পর কি আছে? স্যালারিস এক্সপেন্স, তাই না? তাহলে স্যালারিস এক্সপেন্স সম্বন্ধে মনে বলা আছে কিছু? তাহলে স্যালারিস এক্সপেন্স থাকলে স্যালারিস এক্সপেন্সটা আমরা এখানে লিখবো। দেখো, যদি স্যালারিস এক্সপেন্স থাকে তাহলে স্যালারিস এক্সপেন্সটা আমরা এখানে লিখবো স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স কত আছে? 1,12,000 1,12,000। সুমনে কোনো কিছু বলা নেই না? না স্যার। ওকে, তারপরে আছে স্যালারি পর আছে মেইনটেনেন্স এক্সপেন্স। মেইনটেনেন্স এক্সপেন্স কত? 6,000। মেইনটেনেন্স এক্সপেন্স হচ্ছে কত? 6,000। এবং মেইনটেনেন্স এক্সপেন্স ডিউ ছিল কত? 600। হ্যাঁ, আমরা যে ক্যালকুলেশন করেছিলাম ডিউ ছিল। তাহলে এই ডিউটা এখানে যে এই যে এটা যেটা করলাম আমরা, এই যে ওপেনিং যেটা করলাম, এই যে মেইন কোনটা মেইন? এটা না, জি স্যার, এই নাম্বারটা বি ডি ডি না, এই যে এটা মেইনটেনেন্স এক্সপেন্স। এই মেইনটেনেন্স এক্সপেন্সটা আমরা কি করব? আমরা এখানে কি আছে? প্লাস আছে, এটা তাহলে প্লাস করে দেবো, মেইনটেনেন্স এক্সপেন্স লাগে প্লাস করে দেবো।
সরি একটু দাঁড়া, এটা একটু মিস্টেক হয়েছে, এই ঘরে হবে না, এটা হচ্ছে ইনার কলামে লিখতে হবে। যদি আমাদের কোনো সমন্বয় থেকে থাকে এটা 6000, যদি কোনো সমন্বয় থেকে থাকে তাহলে সেটা আমরা এখানে লিখবো। এটা হচ্ছে ডিউ লিখবো, ডিউ কত টাকা, 600 টাকা লিখে এবার যোগ করে পার করে দিব, 6600 টাকা না, 6600। ওকে, তারপরে মেইনটেনেন্স এক্সপেন্সের পর আমাদের কি আছে দেখো, এখানে আছে এখানে আর কোনো কিছু নেই তাই না, তাহলে তারপরে এখানে কি আছে দেখো, ইনকাম ট্যাক্স, এখানে পড়ে যাই, সমন্বয় ঘুরে দেখবো আমরা। এই বিষয়টা খেয়াল করো, এটা একটু জুম করি আমি। এখানে এটা কস্ট অফ গুডস লিখেছিলাম, এটা তো লিখেছি, তারপরে ইন্স্যুরেন্সটা লিখিনি এখনো তাই না, ইন্স্যুরেন্সটা লিখিনি, তারপরে এটাও লিখিনি, তারপরে মেইনটেনেন্স এক্সপেন্স লিখছি, এটা লিখছি। তাহলে আমাদের কেবল এ নাম্বার এবং ডি নাম্বার কাজ হলো, এই যে তিনটা খরচ আছে এটা এটা এবং এটা, এই তিনটা আমরা যোগ করতে হবে। তাহলে বি নাম্বারে কিছু মনে আছে, বি নাম্বার ছিল ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমাদের লিখতে হবে, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা এখানে লিখবো, কত টাকা, এখানে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা হয়েছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স 5000 থেকে 3500 বাদ দিব। হ্যাঁ, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 3500, আর এখানে ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ছিল 5000, তাহলে মোট 5000 থেকে 3000 বাদ দিলে কত, 1500 তাই না। জি স্যার। পাঁচ হাজার থেকে 3500 বাদ দিলে 1500। ওকে, তারপরে আছে দেখো খরচের, এখানে দেখো আমরা ইন্স্যুরেন্স লিখলাম, তারপরে আছে অফিস সাপ্লাইস এক্সপেন্স, অফিস সাপ্লাইস এক্সপেন্স সি নাম্বার, বি নাম্বারের কাজ তো আমরা করলাম, সি নাম্বার অফিস সাপ্লাইস এক্সপেন্স প্লাস হবে, এই যে প্লাস আছে, তাহলে আমরা এখানে লিখবো অফিস সাপ্লাইস এক্সপেন্স। অফিস সাপ্লাইস এক্সপেন্স কত টাকা আছে, অফিস সাপ্লাইস এক্সপেন্স 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা, এই 1200 টাকায় খরচ আমাদের দেখাতে হবে, 1200 টাকা ইউজ করছে, তার 1200 টাকায় আমাদের এখানে দেখাতে হবে। ওকে, আচ্ছা তারপরে আর কিছু নেই। তারপরে আর কি খরচ আছে সমন্বয়ে, সমন্বয়ে কি কি খরচ আছে দেখো, হাত পাকা হ্যাঁ আরেকদিকে যাই রে, ওকে, তাহলে আমরা এটা লিখলাম অফিস সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস এর পর আমাদের আর কি আছে, এই সাপ্লাইস এক্সপেন্স আমরা লিখলাম, আর কি আছে এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স তাই না, তাহলে আমাদের কোনো খরচ নাই, তাহলে আমরা এখানে আর কোনো খরচ আমাদের নাই, এই কটা আমরা যোগ করব, যোগ করে পার করে দেবো। খেয়াল করো এখানে আমাদের মার্কেটিং এক্সপেন্স একটাই আছে, তাহলে এখানে এটা বাদ এবার টোটাল 4000 টাকায় মার্কেটিং এক্সপেন্স, আর আমাদের অফিস এক্সপেন্স কত হবে, 1,12,6,600, 1,12,6,600, 1500 কত হলো তা দেখো তো, 6000, 7000, 7000 কি 8000, 1,21,300। হ্যাঁ 1,21,300। 1,21,300। এখন এই 1,21,300 আমরা এখান থেকে এই দুটো যোগ করবো, 1,21,300 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর এটা হচ্ছে কত 4000, তার মানে 1,25,000, 1,25,300 না, এই 1,25,300 বাদ দাও, 1,25,300 আমাদের এই যে গ্রস প্রফিট হচ্ছে কত, 1,76,000, এখান থেকে আমাদের এই এটা 1,25,300 বাদ দিতে হবে, কত বাদ দিলে কত হয়, 50,700। 50,700। এই 50,700 নাম হচ্ছে নেট ইনকাম বিফোর ট্যাক্স, নেট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা ইনকাম ট্যাক্স বাদ দেবো, ইনকাম ট্যাক্স,
ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স অঙ্ক কত আছে? 1500, তাই না? 1500 সামনে জি আছে। স্যার 1500 হ্যাঁ 1500 তার 1500 বাদ দিলে কত হবে? 49,200। 49,200 এটা হচ্ছে আমাদের কাছে নেট ইনকাম বিফোর নেট ইনকাম আফটার নেট ইনকাম, নেট ইনকাম, এটা হচ্ছে আমাদের কাছে নেট ইনকাম। আচ্ছা আমি আজকে একটা পুরো অঙ্ক করার ইচ্ছা ছিল, এই অঙ্কটা কিন্তু আমি করতে পারছি না, আমি একটু বাইরে যেতে হবে খুব ইমার্জেন্সিতে। হ্যাঁ যেতে হতো আরো আগে। যাই হোক আমি এই যে অঙ্কটা করলাম নেট ইনকাম, এই নেট ইনকাম পর্যন্ত তোমরা দেখবে, ব্যালেন্স শিট করার দরকার নেই, ব্যালেন্স শিট যদি পারো করবে সমস্যা নেই, কিন্তু এই শুধু নেট ইনকামটা চেষ্টা করবে। হ্যাঁ কিছু বললে? না স্যার এই অঙ্কটা চেষ্টা করবে, ঠিক আছে, করার চেষ্টা করবে। স্যার আর এইখানে এই যেভাবে করেছি এই এটা 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 একটু ভালো মতো বুঝলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এটা এটা করলে আমাদের অঙ্ক একবার ইজি হবে। আচ্ছা যাই হোক আমরা আগামী কাল তো হচ্ছে ঈদের দিন, তো আগামীকাল তোমরা জি স্যার অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমরা যদি ফ্রি থাকো বা করতে চাও তাহলে ইয়েকে একটু নক দিও, হ্যাঁ নক দিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা জি স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।